আজ থেকে প্রায় ১২২ বছর পূর্বে ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এক কবি। আজ আমরা সেই কবি সম্পর্কে একটু ভাবি, যিনি ছিলেন একাধারে পল্লী কবি, যার কবিতায় পল্লী মানুষের কথা, পল্লী প্রকৃতির রূপরস গন্ধ খুব সহজ এবং সুন্দরভাবে ফুটে উঠেছে। পল্লীর মাটি এবং মানুষের সাথে যেন তার গভীর হৃদয়ের সম্পর্ক, যার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট। রয়েছে কিছু কাব্যগ্রন্থ, রাখালি, বালুচর, মাটির কান্না তার মধ্যে উল্লেখযোগ্য। তার জনপ্রিয় একটি নাটক বেদের মেয়ে, বাঙালি মন যেখানে আছে ছুঁয়ে। শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, ডালিম কুমার, এক পয়সার বাসি। আজকের প্রথম ক্লাস প্রথম দিন থাকছে পল্লী কবি জসীমউদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা আমার বাড়ি, কবিতাটি লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন। আজকে আমার বাড়ি সম্পর্কে তুলে ধরব এবং আলোচনা থাকছে আমার বাড়ি সম্পর্কে কবিতা। লক্ষ্য করছো তোমরা, আমার বাড়ি জসীমউদ্দিন, কবির নাম জসীমউদ্দিন। আমার বাড়ি কবিতাটা কে লিখেছেন? জসীমউদ্দিন। আচ্ছা, আমি এই কবিতাটা পড়ার শেষে আমি কিছু শর্ট প্রশ্ন করব, যা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় দেব, তোমরা সাথে সাথে বলবে। আশা করছি একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং আমার বোঝানোর পরে তোমরা বুঝতে পারবে কি না বা পারলে কি না এটা কনফার্ম হয়ে যাব। আমিও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। কবিতাটির লাইন তোমরা লক্ষ্য করছো। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। এখানে কবিতার প্রিয়জনকে বা বন্ধুকে দাওয়াত করছে ভ্রমর বলে, সে প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করেছে। তোমরা যেমন প্রিয় ব্যক্তিকে, প্রিয় মানুষকে বা আদর করে ডাকতে পারো যে কোনো নামে, ঠিক কবি তার প্রিয়জনকে বা তার বন্ধুকে ভ্রমর বলে সম্বোধন করেছে। বসতে দিবে, কিসে বসতে দিবে? পিড়িতে বসতে দিবে। এরপরে জলপান করতে দিবে, যেখানে জলপানের সাথে থাকবে কি? শালি ধানের চিড়ে। এটা একটা ধানের নাম, আর সেই ধানের চিড়ে দিবে। চিড়ে, আম চিড়ে, দই চিড়ে, এই বিষয়গুলো বাঙালির সাথে অতপ্রতভাবে জড়িত। যাই হোক, চিড়ে আমরা মোটামুটি সবাই চিনি। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। আবার বিন্নি ধানের খই দিবে, সেই সাথে কোন ধানের খই দিবে কবি? বিন্নি ধানের খই দিবে। এখানে বিন্নি ধান বোঝাতে একটা পুরাতন জাতের ধানের নাম। কবির বাড়িতে কবরি কলা আছে, গাছে, সেই গাছের কলা খেতে দিবে এবং গামছা বাঁধা দই দিবে, যে দইটা এতই ঘন যে গামছায় ঢাললেও গামছা চুয়ে চুয়ে বা নিংড়ে নিংড়ে পড়ে না। এই এমন দইকেই বোঝাচ্ছি। যাই হোক, কবি এমন এক দইয়ের কথা এখানে উল্লেখ করেছে, অনেক ঘনত্বের দই, অনেক বেশি ঘনত্ব। পরের চালেন বলছি, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। একটা কল এসেছে, কেটে দিই। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, অর্থাৎ বনের ধার এখানে আম কাঁঠালের, যেখানে আম কাঁঠালের গাছ আছে অনেক, সেই জায়গাটাকে বনের ধারে বলে সম্বোধন করেছে। বন না হলেও আসলে গ্রামাঞ্চল তো, তাই সবুজে ছায়া ঘেরায় থাকবে, চারিদিকে সবুজের সমারোহ থাকবে, সো সেটাকেই বন বলে কবি সম্বোধন করেছে। এবং যেখানে আঁচল পেতে শুতে দিবে কবি তার প্রিয়জনকে। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। এখানে সারা রাত গাছের শাখা দুলিয়ে বাতাস করবে। আসলে গাছের শাখা দুলিয়ে বাতাস করবে বোঝাতে, দেখো
গাছের নিচে দাঁড়াবে, গাছের পাতার দিকে, ডালপালার দিকে, ছোট ছোট শাখার দিকে খেয়াল করবে, দেখবে বাতাসে নড়াচড়া করছে। আসলে কবি এটা একটা কল্পনায় এখানে প্রকাশ করেছে, সেটাই পাখা। আর সেই পাখা দিয়ে বাতাস করবে কবি তার প্রিয়জনকে। আসলে প্রকৃতিও তার প্রিয়জনকে যেন সেবা দিতে ব্যস্ত এবং অতিথিকে যেভাবে আপ্যায়ন করে ঠিক তেমনই কিছু তুলনা করেছে। যাই হোক, এই বিষয়গুলো অত্যাধিক সহজ। এর পরের পৃষ্ঠায় লক্ষ্য করছো তোমরা, চাঁদ মুখে তোর চাঁদের চুমো, মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি, জড়িয়ে দেব বুকে। কবির প্রিয়জনের মুখটাকে চাঁদের সাথে তুলনা করেছে, হ্যাঁ, যেখানে চাঁদের চুমো দেবে এবং মাখিয়ে দেব সুখে। বলেছে সুখে অর্থাৎ অতি আনন্দের সাথে, উৎসাহের সাথে। তারা ফুলের মালা গেঁথে দিবে অর্থাৎ মিঠিমিঠি তারা। এই মিঠিমিঠি তারা আসলে একটা কলে আসলে অন্যরকম হয়েছে। মিঠিমিঠি তারা মিটমিট করে জ্বলছে, সেই তারাটাকে এক একটা ফুলের সাথে তুলনা করেছে, সেই এক একটা তারাকে ফুলের সাথে তুলনা করেছে। সেই ফুল তারাগুলো দিয়ে মালা গেঁথে কবি তার প্রিয়জনকে গেঁথে দিবে। হ্যাঁ, এটা একটা কবিতার অনুভূতি প্রকাশ করেছে। গাই দহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। কবি তার প্রিয়জনকে নিয়ে খেলা করবে। গাই দহনের শব্দ, গাই মানে গাভী, যেখানে গাভীর দুধ দহনের সময় যে একটা চিড়িত চিড়িত শব্দ হয়, এটা তোমাদের শহরাঞ্চলে না হলেও আমাদের গ্রামাঞ্চলে নিত্য ভোরেই কিন্তু শোনা যায়। গার্হস্থ্য বাড়ির মহিলা মানুষ অথবা সেই বাড়ির তোমার যেটা কি বলে ছেলে মানুষও থাকে বা জ্যেষ্ঠ মানুষ থাকে, তারা গাই দোহাতে পারে। এখন আধুনিক যন্ত্রপাতিতেও এই গাই দহন করা যায়, যেহেতু আধুনিক যুগ। সো আধুনিকের সাথে তাল মিলিয়ে অনেক যন্ত্রের সাথে এখন বড় বড় খামারে গাই দহন করে, কারণ হাত দিয়ে এত গাই দহনও সম্ভব নয়, তাই না? সো সেই গাই দহনের যে একটা শব্দ আছে সকালবেলার, সেই সকালবেলা ঘুম থেকে জেগে উঠবে গাই দহনের শব্দ শুনে। এত কিছু তুলনা আছে, পাখির কিচিরমিচির আছে, এত কিছু বাদ দিয়ে এখানে দেখো গাই দহনের শব্দ মানে কবির কবিতায়, হয়তোবা অন্য কোনো কবির কবিতায় এমন অনুভূতি ফুটে ওঠেনি, যেভাবে একেবারে খাঁটি বাংলার, গ্রাম বাংলার প্রকৃতির একটা রূপ যেন, মানে গ্রাম বাংলার প্রকৃতির রূপ যেন কবি জসীমউদ্দীনের প্রতিটি কবিতার প্রতিটি লাইনে ফুটে ওঠে। যেখানে গাই দহনের শব্দ, সেই শব্দটাকেও কবিতায় তুলে এনেছি। আর যার কারণেই এই শব্দটা অনেক দামি হয়ে গেছে, অনেক মূল্যবান হয়ে গেছে, কবির প্রিয়জনের ঘুম ভাঙাবে সারাটা দিন। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে বলছে, আমার বাড়ি ডালিম গাছে, ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে, হাঁসগুলি যায় ভাসি। কবি এখানে কবির বাড়িতে ডালিম গাছ আছে, সেখানে ডালিম ফুলগুলো ফুটেছে, যেন প্রতিটা ডালিম ফুল হাসছে। বাড়ির কাছে কাজল দিঘি আছে, যেখানের যার জলে হাঁসগুলি ভেসে বেড়াচ্ছে। কবি তুলনা করেছে, আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ। কোন বরাবর? এই যে কাজল দিঘির কাজল জল আছে, ডালিম গাছে ডালিম ফুলের হাসি, হ্যাঁ, এরকম পথ। আবার কি পথ? মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। অর্থাৎ কবিতার প্রিয়জনকে যেতে বলেছে সেই বরাবরে। আর যেখানে কাজল জল আছে, কাজল দিঘি আছে, যে জলে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে দেখবে। তারপর আমার বাড়িতে কিন্তু ডালিম গাছ আছে, সেই ডালিম ফুলের প্রতিটি ফুল ফুটেছে, যেন হাসছে দেখে মনে হয়। এবং কবির প্রিয়জন যে রথে চড়ে আসবে, সেই রথটা থামাবে কোথায়? যখন মৌরি ফুলের গন্ধ পাবে। এই মৌরি ফুলের গন্ধ যখন প্রিয়জন পাবে, তখনই যেন রথটা থামিয়ে যায়। ওটাই কবির বাড়ি এবং ওখানেই রথটা থামাতে হবে। কত চমৎকারভাবে গ্রাম বাংলার
সেই রূপ, রস, গন্ধ সুন্দরভাবে কবিতাটিতে ফুটে উঠেছে। গ্রাম বাংলার অতিথি যে সেবা পরায়ণে প্রকৃতির যে একটা রূপ, বৈশিষ্ট্য, সেটাও কবি এখানে তুলে ধরেছেন। এখানে আমি যদি এই পাঠ্যের কবিতাটি পাঠের উদ্দেশ্যটাকে সেই সম্পর্কে বলি, শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার এবং মানবপ্রেমে উদ্বুদ্ধ করা, গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন করা, এটাই হচ্ছে পাঠের উদ্দেশ্য, মানবপ্রেমে উদ্বুদ্ধ করা। এবং এই যে গ্রামীণ জীবনের যে সৌন্দর্য কবি তার কবিতায় প্রতিটি লাইনে সুন্দরভাবে তুলে ধরেছেন, সেই সম্পর্কে সচেতন করা। পাঠ পরিচিতি, এটা পাঠ পরিচিতি বলতে এই কবিতাটা কবি হাস্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কবির যে একটা হাস্য কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটা নেওয়া হয়েছে। এখানে বন্ধু বা তার প্রিয়জনকে কবি তার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ নয়, কেননা নিমন্ত্রণ মানে যেখানে কিছু খাওয়া দাওয়া চলে, আর আমন্ত্রণ একটু চা বিস্কুট বা হালকা পানি, এটা থাকতেও পারে, নাও পারে, এটাকে বলে আমন্ত্রণ। আর নিমন্ত্রণ যেখানে পেট ভরে খাওয়া যায়, এক কথা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তাকে আপ্যায়ন করতে চান, অর্থাৎ কবি তার প্রিয়জনকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়ি দিয়ে, বিন্নি ধানের খই দিয়ে, কবড়ি কলা এবং গামছা বাঁধা দই। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে, তারও এক নিবিড় পরিচয় কবিতাটিতে ফুটে উঠেছে। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির যে সুনাম রয়েছে, সেটাই কবি ফুটে তুলেছেন। অতিথির বিশ্রাম, আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন, সেই গৃহের গাছ, ফুল, পাখি সবই যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। এই যে কিছুক্ষণ আগে যেমন করে বললাম যে গাছের পাতা দুলে কবি প্রিয়জন করবে, এরকম অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে কবিতাটিতে। এরপর কবি পরিচিতি দেখো, কবি পরিচিতি আমি এর আগেই বলেছি, প্রথম শুরুতেই উপস্থাপন করেছি। কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দের ফরিদপুর জেলার তাম্বুলখানায় জন্মগ্রহণ করেন, তাম্বুলখানা গ্রামে। এবং তার কাব্যগ্রন্থ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে রাখালি বালুচর, মাটির কান্না। কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট, কিন্তু কাব্যগ্রন্থ রাখালি বালুচর, মাটির কান্না। নাটক রয়েছে একটি বেদের মেয়ে। শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার ওয়াসি, ডালিম কুমার। কিছুক্ষণ আগে যে হাসু কথাটা বললাম, এই হাসু কাব্যগ্রন্থ থেকেই কিন্তু এই কবিতাটি কবি লিখেছেন বা তুলে ধরেছেন। হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত, হাসু কাব্যগ্রন্থে এই কবিতাটি আছে। 1976 সালে ঢাকায় কবি মৃত্যুবরণ করেন। আমি আরও একটিবার করে বলে যাচ্ছি যে শিশুতোষ গ্রন্থের মধ্যে এক পয়সার বাঁশি, ডালিম কুমার, হাসু, এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। বেদের মেয়ে তার একটি নাটক, জনপ্রিয় নাটক কিন্তু। রাখালি বালুচর, মাটির কান্না, এগুলো কাব্যগ্রন্থ। কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। তোমাদের কাছে প্রশ্ন, অনলি 3টে প্রশ্ন। কবির জন্মসাল 1903। থ্যাংক ইউ যারা পেরেছ। কবির গ্রামের নাম যেখানে জন্মগ্রহণ করেন, তাম্বুলখানা। ইয়েস, তাম্বুলখানা। আচ্ছা, এবারে বলো তো এই কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? হাসু। যারা পেরেছ অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে ইনশাল্লাহ নতুন কবিতায়, নতুন কবি পরিচিতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।